আজকের এই এপিসোডটা কোনো পডকাস্ট হতে যাচ্ছে না, বরং বলা চলে একটি অডিও ডকুমেন্টারি হতে চলেছে। দেখুন, আমরা ছোটবেলা থেকেই অনুভব করে আসতাম যে বাঙালির সাথে ভূত ও ভৌতিক জগতের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক আছে, যা মাঝে মাঝেই কোনো এক বৃষ্টির দিনে কোনো এক সন্ধ্যাবেলায় এক অনন্য আলোচ্য বিষয় হিসেবে আমাদের সামনে উঠে আসে। ভূতের বা অতৃপ্ত আত্মার অস্তিত্ব নিয়ে তর্ক বিতর্কের কোনো শেষ নেই। ভৌতিক জগতের মধ্যেও অনেক রকম বিষয় নিয়ে বহুকাল ধরে বই থেকে শুরু করে সিনেমা পর্যন্ত প্রযোজিত করা হয়েছে। তারই একটি রহস্যময় এবং অমীমাংসিত অধ্যায় হিসেবে মিশরের মমিকেও নথিভুক্ত করা হয়। আপনারা শুনছেন টেরর এফএম। আমি অর্পণ আছি আপনাদের সাথে। আজকের এপিসোডটি শুরু করার আগে জানিয়ে রাখবো, আমাদের চ্যানেলটি লাইক করতে বা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলের আরও লেটেস্ট আপডেট পেতে নিচে আসা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর আমাদের সাথে নিজের জীবনের ঘটে যাওয়া কোনো ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক নিচে দিয়ে দেওয়া হলো। তো যেটা বলছিলাম, এমন মানুষ খুবই কম পাওয়া যাবে যারা মমি শব্দটির সাথে পরিচিত নন। মমি শব্দটা মাথায় এলেই চোখে ভেসে ওঠে মিশরের পিরামিড, ধুধু মরুভূমি। কিন্তু কোথায় নেই এই মমি? সাইবেরিয়া থেকে নিউজিল্যান্ড, পেরু থেকে চায়না, দক্ষিণ আফ্রিকা থেকে উত্তর আমেরিকা, দুনিয়ার কোনায় কোনায় পাওয়া গেছে প্রাকৃতিক এবং ইচ্ছাকৃতভাবে সংরক্ষিত মমি। উত্তর পূর্ব আফ্রিকার বিস্তীর্ণ মরুভূমির মধ্যে নীলনদ তৈরি করেছে এক ওয়েসিস বা মরুদ্যান। লোহিত সাগর তার দুটি বাহু মেলে আগলে রেখেছে সেই বদ্বীপকে। তার নাম নিম্ন মিশর। আর নীলনদের দুপাশের প্রান্তর এঁকে বেঁকে ঢুকে পড়েছে আফ্রিকার গহন সাহারা মরুভূমির মধ্যে। নীলনদের কুল মিশর দেশের দেহ, এবং নীল জল যেন এই দেহের অভ্যন্তরে শিরা উপশিরার ধমনী প্রবাহ। এই নীলনদের দুপারে গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। মানব সভ্যতা নানাভাবে এই সভ্যতার কাছে ঋণী। হস্তলিপির উদ্ভাবন, সুবিন্যস্ত অনুশাসন, প্রথম পঞ্জিকা, জ্যোতির্বিদ্যা, কৃষিবিদ্যা, তন্তুজ শিল্প, কাঁচ তৈরি, ডাক প্রচলন, গণিত, সঙ্গীত, নৃত্যকলা, দর্শন, এক কথায় সভ্যতা ও সংস্কৃতির মানদণ্ড মিশরের অবদানের সীমা পরিসীমা নেই। তা সত্ত্বেও এই সব কিছুকে ছাপিয়ে বেরিয়ে এসেছে মিশরের মমি ও পিরামিড। এই পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম বলে স্বীকৃতি পেয়েছে। তো মমি কথাটার আসল অর্থ কী? অনেকে মনে করেন মমি শব্দটি এসেছে ফরাসি মামিয়া থেকে, যার অর্থ আলকাত্রা জাতীয় বিটুমিন পদার্থ। পিরামিড দেখতে ঠিক কৃত্রিম পর্বতের মতো। মিশর ছাড়াও ব্যাবিলন, অ্যাসেরিয়া, অ্যাজটেক সমস্ত প্রাচীন সভ্যতার মানুষ মনে করতেন মন্দির বা পর্বতের শিখর ছুঁয়েই পৌঁছানো সম্ভব স্বর্গরাজ্যে। কিন্তু কিভাবে তৈরি হলো এই বিরাট বিস্ময়কর ত্রিভুজগুলি? কেউ বলেন বিশাল বিশাল পাহাড়ের চাই বর্গাকারে কেটে শক্ত দড়ির ক্রেনে তোলা হতো পিরামিড গড়ার সময়। এ নিয়ে অন্য মতও আছে। গোড়ার দিকে পিরামিডগুলো হতো সিঁড়ি বাঁধানো, পরে এদের বাইরের অঙ্গ মসৃণ হতে লাগলো। পৃথিবীর বেশিরভাগ ধর্মের মানুষের বিশ্বাস এই জগতের তিনটি স্তর। মাঝখানের স্তর পৃথিবী, যেখানে বাস করে নানা প্রাণী। তার নিচের স্তর ভূগর্ভ, যেখানে মৃতদের বাস। আর সবচেয়ে ওপরেরটি আকাশের কাছাকাছি, যার নাম স্বর্গ। সেখানে যাদের নিবাস তারা দেবদেবী, পবিত্র আত্মা। পিরামিড এই তিন ভুবনের প্রতীক। তার ভিতের তিন ধাপে স্বর্গ, মর্ত, পাতাল। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, পিরামিডগুলির অধিকাংশই নীল নদের পশ্চিম পাড়ে। পশ্চিম দিক নাকি মৃত্যু দেবতার অধিকারে। সবচেয়ে বড় পিরামিড যেটি ইতিহাসের পাতায় নথিভুক্ত আছে সেটা হলো ফারাও চিওপসের। এর উচ্চতা 485 ফুট। ভিত্তিপ্রস্তরটি 754 বর্গফুট আয়তনের। পিরামিডের প্রধান দরজা থাকে উত্তর দিকে, ধ্রুব নক্ষত্রের দিকে মুখ করে। ভারতে বসে মমির কথা ভাবলে প্রথমেই মনে পড়বে কলকাতার জাদুঘর। এখানকার মমির থাকবার ঘরটি দেখার মতো। হাজার হাজার মানুষের দৃষ্টি পড়ে নতুন করে সাজানো গোছানো এই ঘরটিতে। নীরবতারও যে একটি অন্তর্নিহিত শক্তি আছে তা মমির ঘরটিতে ঢুকলেই অনুভব করা যায়। এখন
4000 বছরের এই মমিটি 7 সমুদ্র 13 নদী পার হয়ে কিভাবে কলকাতার জাদুঘরে এলো সেও এক মস্ত রহস্য। চলুন এই রহস্যের জট কিছুটা খোলার চেষ্টা করা যেতে পারে। প্রথমেই দেখা যাক একখানি চিঠি লিখেছেন জনৈক E.C. আর্চবোল্ড। 1834 সালের 5 জুলাই কলকাতার এশিয়াটিক সোসাইটির সভাপতির উদ্দেশ্যে লেখা চিঠিখানি এই শহর পৌঁছয় 1 মাস পরে, 1834 সালের 6 অগস্ট। ওই চিঠিতে আর্চবোল্ড লিখলেন, এশিয়াটিক সোসাইটির জন্য একটি আকর্ষক উপহার পাঠানো হচ্ছে এবং সেটি হলো একটি মিশরীয় মমি, 4000 বছরের পুরনো। চিঠিতে আরও লেখা, বেশ কষ্ট করেই তিনি সেটা সংগ্রহ করেছেন মিশরের গুরব অঞ্চলের রাজাদের সমাধি থেকে। জাহাজের নাবিকেরা মোকা থেকে মমি সমেত আর্চবোল্ডকে নিয়ে আসছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কেন জানি না তারা বেঁকে বসলেন। এই ভয়ঙ্কর মৃত শরীরটা আর বয়ে আনতে তারা নারাজ। আর্চবোল্ড সাহেব হালকা রণতরী কুটের এক অফিসারকে অনুরোধ করলেন মুম্বই পর্যন্ত মমিটিকে কোনো মতে পৌঁছে দিতে, কিন্তু এত সব করার পরেও মমি সে যাত্রায় এলো না। ওই বছরেরই 1 অক্টোবর এশিয়াটিক সোসাইটিতে জরুরি মিটিং বসলো। সেদিন আলোচনার জন্য লেফটেন্যান্ট আর্চবোল্ডের একটি বার্তা যুদ্ধজাহাজ কুটের সেই অফিসার জানিয়েছেন, না পারা গেল না। জাহাজের কয়েকজন নাবিকদের ধর্মীয় সংস্কারে আঘাত লেগেছে, মৃত শরীরটিকে তারা জাহাজে তুলে কোথাও নিয়ে যেতে পারবেন না। মমিটি মোকা থেকে বাইরে আনার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। ওখানেই আবার সমাধির ব্যবস্থা করতে হবে 4000 বছরের পুরনো মিশরবাসীর মৃত শরীর। কলকাতার জাদুঘরের ডিরেক্টরের কাছ থেকে জানা যায় যে নথিপত্র, চিঠি চাপাটি ইত্যাদি তন্ন তন্ন খুঁজেও কিভাবে মিশরের ওই মমি কলকাতায় এলো তা আজও রহস্যাবৃত। 1883 সালে প্রকাশিত ভারতীয় জাদুঘরের দ্রষ্টব্যের বিবরণীতে তার উল্লেখ রয়েছে, কিন্তু কে নিয়ে এলো, কিভাবে নিয়ে এলো তার একটি শব্দও কোথাও নেই। আজ জাদুঘরে দ্রষ্টব্যের মধ্যে বড় আকর্ষণ মিশরীয় এই মমি। 6 ফুট দীর্ঘ সেই মৃত রাজার শরীরটি শুয়ে আছে কাঠের কফিনে। চিত্র বিচিত্র লিনেন জড়ানো তার শরীর, মুখের মাংস চামড়া খসে গিয়ে একেবারে হাড্ডিসার। একটা মুখোশ রাখা আছে ঠিক বুকের উপরে, সেটা তৈরি হয়েছে একেবারে মুখের আদলে। পাশে কফিনের ঢাকনা, ঢাকনার ওপরে আঁকা মানুষের পূর্ণাবয়ব। প্রায় 100 বছর পরে 1980 সালে বিজ্ঞানীরা উঠে পড়ে লাগলেন কলকাতার মমির যাবতীয় বিবরণ জানতে। চুলচেরা বিশ্লেষণের পরে জাদুঘরে আনা হলো পোর্টেবল এক্স রে মেশিন। তার তলায় মমিকে শুইয়ে দেওয়া হলো। খোঁজার চেষ্টা হলো মমির মানুষটির বয়স কত, কোন ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন তিনি, কিভাবে মারা গেলেন ইত্যাদি খুঁটিনাটি বিবরণ। প্রাচীন মিশরবাসীদের মধ্যে ফুসফুস ও কণ্ঠনালীতে যক্ষা, প্লিহা রোগ, আর্থারাইটিস, গল ব্লাডার কিংবা কিডনি সংক্রান্ত গোলযোগ ইত্যাদি অসুখ ব্যাপকভাবে ছিল। তো কলকাতার মমির এক্স রে রিপোর্টে জানা যায় মানুষটি মধ্যবয়সী, 50-এর উপর বয়স। তার বুকে, পিঠে এবং পাঁচরে ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন। বাতজনিত ব্যাধিতে ভুগছিলেন তিনি, যা তাকে পঙ্গু করে দিতে পারত। নিচের চোয়ালের মাড়ির অংশ কিছুটা বসে গিয়েছে, তার দাঁতগুলো অক্ষত হিসেবেই আছে। মাথার খুলি এখনো অবিকৃত। ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে ওকে হত্যা করা হয়েছে এবং তা করা হয়েছে পিটিয়ে, ধারালো কোনো অস্ত্র দিয়ে কাটা হয়নি। মেরুদণ্ডের হাড়ে স্পন্ডিলাইসিসের লক্ষণ ধরা পড়েছে, হাঁটুতে ছিল বাত, আর এই ব্যাধিটি তাকে পঙ্গু করে দিচ্ছিল। রোগটি সচরাচর দেখা যায় না। ভারতের 6টি মমির মধ্যে মাত্র একটিতে, অর্থাৎ কলকাতার জাদুঘরের মমির শরীরে ছিল সেই ব্যাধিটি, যার পোশাকি নাম অ্যালক্যাপটেনুরিয়া। এর ফলে মেরুদণ্ডের অন্ধিসন্ধিতে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়, আর তাছাড়া শরীরের গাঁটে গাঁটে অস্টিও আর্থোসিসের আগাম লক্ষণগুলি ধরা পড়ে। হত্যা কিনা সে সম্পর্কে আরেকটা পয়েন্ট হলো মমির ভেতরে মৃত কোনো পাখি বা অন্য কোনো পশুর চিহ্ন মেলেনি। অর্থাৎ মমির ভেতরে মৃতের যে কোনো একটি প্রিয় পাখি বা পশু অবশ্যই থাকবে। কলকাতার জাদুঘরের মমি এক্স রে ভারতের সর্বপ্রথম ঘটনা হলেও সারা বিশ্বে এ ধরনের ব্যাপার প্রথম ঘটেছিল 1896 সনে। থার্স্টন হল্যান্ড নামের এক ব্যক্তি সে বছর লিভারপুলে একটি মমি করা পাখির রেডিওগ্রাফ করেন। 261টি প্লেট হয়েছিল পাখিটির। এর পরের বছর স্যার ফিল্ডার্স
পেট্রি প্রথম মানুষের মমির এক্স রে করেন। 1835 সালেই মমির একটি মুন্ড ও কয়েকটি মমি করা পক্ষী শাবকের সব ব্যবচ্ছেদ করেছিলেন ডাক্তার জর্জ ইভান্স। লেফটেন্যান্ট আর্চবোল্ড ওই মমির অংশগুলি সেদিন এশিয়াটিক সোসাইটিকে তুলে দিয়েছিলেন। ডাক্তার ইভান্সের রিপোর্ট জমা পড়েছিল সোসাইটির কাছে। ওই বিবরণের অংশবিশেষ আমি কিছুটা এখানে বিবরণ দিচ্ছি। মমি করা মুন্ডটি 20-22 বছরের কোনো স্ত্রীলোকের। তার আকৃতি সাধারণ মেয়েদেরই মতো। বয়স নির্ণয় করেছি। পরিষ্কার সুন্দর দাঁতগুলি খুব বেশি ক্ষয়ে যায়নি। চুলের রং আর টায়রার মতো গঠন দেখে মহিলার মুখ বলে নিঃসন্দেহ হওয়া যায়। 1896 সালে মমির প্রথম যে এক্স রে হয়েছিল লিভারপুলে, সেটি পাখির মমি। একদিন পাখি উড়ে যায় আকাশে। পাখির তো আর নামধান নেই কোনো বংশ পরিচয়, কিন্তু মানুষের হাত পৃথিবীতেই পড়ে থাকে, যেমন আছে 3000 বছর ধরে সেই মমির হাত। কলকাতার জাদুঘরে একটি মমির হাত আসে 1844 সালের সেপ্টেম্বর মাসে। সেই হাতখানি যিনি উপহার দিয়েছিলেন কলকাতাবাসীকে, তিনি সেই বছর অক্টোবরই, অর্থাৎ দিন 20 পরেই মারা যান। ডব্লিউ.সি. কটন নামে এক ইংরেজ ভদ্রলোক এই হাত মিউজিয়ামকে দেওয়ার সময় লিখেছিলেন, এক মিশরি মমির শরীরের অংশ উপহার দিচ্ছি। এটি কায়রোর নিকটবর্তী কোনো এক পিরামিড থেকে সংগ্রহ করা হয়েছিল এবং আনুমানিক 3000 বছরের পুরনো। এই মমির হাতটিও এক্স রে করা হয়েছিল। বিদ্রোহী রাজা আখেনাতন ওরফে অ্যামিসোফিসের কথা সকল হয়তো জানা। মিশরের এই ফারাওয়ের সম্পর্কিত ভাই হলেন বিশ্বখ্যাত ফারাও তুতানখামেন। তুতানখামেনের নাম আলেকজান্ডার বা নেপোলিয়নের চেয়ে কম নয়। কারো কারো মতে তুতানখামেনের মা বাবা হলেন স্মেনখার্ক ও নেফারতিতি। মানকাটা নামে একটা জায়গায় তার জন্ম। বিবাহ সূত্রে তুতানখামেনের মাথায় উঠল রাজমুকুট। বালক তুতানখামেনের বয়স মাত্র 8 বছর। রাজ্যাভিষেকের আগে তার নাম ছিল তুতানখাটেন। অল্প বয়সেই তার আচার আচরণে ছিল পরিণত বুদ্ধির পরিচয়। দুষ্টের দমন ও শিষ্টের পালন, এই নীতিতে বিশ্বাসী কিশোর তুতানখামেন তার প্রতিদ্বন্দ্বী ফারাওকে নানাভাবে ব্যতিব্যস্ত করে তুললেন। আগেকার ফারাও আখেনাতন যেসব সূর্য মন্দির ভেঙে চুরমার করে দিয়েছিলেন, কিশোর তুতানখামেন সেগুলি ফের নির্মাণ করার ব্যবস্থা করলেন। ধ্বংসস্তূপের ওপরেই চলেছিল সৃষ্টির কাজ। যখন তার বয়স 19-20, তারুণ্যের সন্ধিলগ্নেই মৃত্যুকলে ঢলে পড়লেন বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী ফারাও বা রাজা তুতানখামেন বা তুতানখামুন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন তা আজও অজ্ঞাত। 9 বছরের রাজা আর 20 বছরের মৃত্যু, মাত্র 11টি বছর। এই অল্প সময়ের মধ্যে তুতানখামেন যে সাহস, সততা, দক্ষতা এবং রাজা হিসেবে নিরপেক্ষ প্রশাসকের ভূমিকা পালন করেছিলেন, তা পৃথিবীর ইতিহাসে আজও লিপিবদ্ধ হয়ে আছে। মিশর তত্ত্বের পণ্ডিতেরা জানিয়েছেন, তুতানখামেনের মৃত্যু হয়েছিল খ্রিস্টপূর্ব 1343 সালের জানুয়ারি মাসে। 70 দিন পর মার্চ এপ্রিলের কোনো একটা দিনে তুতানখামেন মমি হলেন। তুতানখামেনের সমাধির প্রথম পাথরটি সরানো হলো 1922 সালের 25 নভেম্বর। তার ঠিক 100 বছর আগে 1822 সালের 22 সেপ্টেম্বর ফ্রাঁসোয়া সাপলিও প্রাচীন মিশরীয় লিপির হায়ারোগ্লিফিক্সের পাঠোদ্ধার করে পণ্ডিত মহলে আলোড়ন সৃষ্টি করলেন। মোট কথা 1922 সালের আগে আধুনিক পৃথিবীর কেউ শোনেনি তুতানখামুনের নাম। আর এই অভাবনীয় আবিষ্কারের পেছনে যে দুজনের অবদান, তারা হলেন পুরাতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার ও তার পৃষ্ঠপোষক লর্ড কার্নারবন। কার্টার 1892 সালে মিশর গিয়েছিলেন বিখ্যাত প্রত্ন অনুসন্ধানী স্যার ফিল্ডার্স পেট্রির সঙ্গে পুরাতাত্ত্বিক দলের ড্রাফটসম্যান হিসেবে। আর 1902 সালে নিছক স্বাস্থ্য ভালো রাখার জন্য ডাক্তারদের পরামর্শে ইংল্যান্ড থেকে মিশরে যান লর্ড কার্নারবন। তারপর তারই উদ্যোগে এবং অর্থ সাহায্যে 1908 সাল থেকে 5 বছর ধরে কার্টার কার্নারবন জুটি থিবসের পশ্চিম দিকে পুরাতাত্ত্বিক অনুসন্ধান চালিয়ে যেতে থাকেন। 1919 থেকে 1921 পর্যন্ত কার্টার ভ্যালি অফ কিংসে অববাহিকায় বৈজ্ঞানিক প্রথায় উৎখনন করে যখন বেশ ক্লান্ত, তখন 1922 সালের 4 নভেম্বর সকালে ফারাও চতুর্থ রামেসিসের সমাধির অদূরে দেখতে পেলেন পাথুরে সিঁড়ির প্রথম ধারটি,
যা এতদিন মানুষের অগোচরেই ছিল। অভিজ্ঞ প্রত্নবিজ্ঞানী 16টি ধাপ পরিষ্কার করতেই সূত্র পেলেন অতীত ঐশ্বর্যের। একদিকে বর্তমান জীবন, অন্যদিকে রহস্যময় মৃতের কুঠরি। দুটি জগৎকে ভাগ করে রেখেছে এক বিশাল পাথরের ফলক, তার গায়ে লেখা তুতানখামুন। ওই বছরই 25 নভেম্বর কার্টার আর কার্নারবোন খুলে ফেললেন তুতানখামেনের সমাধি গুহার দরজা। তার ভেতর চোখ ধাঁধানো ঐশ্বর্য, রত্ন, মণি, মাণিক্য, সোনা দানা, আসবাবপত্র, বাসন কোসন আর ফারাহের সেই দেহ, এখন যা মমি। লর্ড কার্নারবোনের জীবনে এই সুখ সহ্য হলো না। 1923 সালের মার্চ মাসে মিশরের বিষাক্ত মশার কামড়ে তার সারা শরীরে দেখা দিল ক্ষত। 5 এপ্রিল তিনি মারা যান। দুটি আশ্চর্য ঘটনা ঘটেছিল সেদিন। কায়রো শহরের সমস্ত আলো হঠাৎ নিভে গিয়েছিল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কারিগরির কোনো ত্রুটি খুঁজে পাননি। ওদিকে কার্নারবোনের মৃত্যুর মুহূর্তে সেদিন ইংল্যান্ডে তার প্রিয় কুকুরটি হঠাৎ চিৎকার করে ডাকতে থাকে এবং তার কিছুক্ষণ পর সেও মারা যায়। শুধু কার্নারবোনের মৃত্যুই নয়, তুতানখামনের মমি আবিষ্কারের সঙ্গে জড়িত একের পর এক প্রত্নবিজ্ঞানীও মারা যেতে লাগলেন। এ যেন মমি দেখতে গিয়ে মৃত্যুর মিছিল। সমাধি আবিষ্কারের কিছুদিনের মধ্যেই হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে ভ্যালি অফ কিংসে মারা যান জর্জেস বেনেডাইট। তিনি ছিলেন ফ্রান্সের লুভর মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান। এরপর সেই দলেরই আর্থার মেস। তিনি ছিলেন নিউ ইয়র্কের বিখ্যাত মেট্রোপলিটন মিউজিয়ামের অ্যাসিস্ট্যান্ট কিপার। এইসব মৃত্যু কেন? জানতে পারা যায় যে তুতানখামেনের সমাধি ফলকে লেখা ছিল সতর্কবাণী, জীবিত কেউ যেন মৃতদের সমাধিতে অশান্তি না করে। মৃতের নাম উচ্চারণ করার মানেই তাকে পার্থিব জগতে ফিরিয়ে আনা। কার্নারবোন ও তার সঙ্গী সাথীরা তুতানখামেনের সমাধির গভীর শান্তি ভঙ্গ করেছিলেন, ফিরিয়ে এনেছিলেন তাকে মৃত্যুর শীতল অন্ধকার থেকে কোলাহলময় জগতে। তাই কি মমির অভিশাপে তাদের এই চরম ও করুণতম শাস্তি পেতে হলো? মমি রহস্যের কোনো শেষ নেই, দিন দিন রহস্য আরও ঘনীভূত হচ্ছে। আরেকটি ঐতিহাসিক চরিত্র নেফারতিতি। মিশর তো বটেই, গোটা পৃথিবীর সর্বকালের সেরা সুন্দরীদের একজন মানা হয় নেফারতিতিকে। আর মিশরীয় সভ্যতার চিহ্ন হিসাবে পিরামিড আর মমির পাশাপাশি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই সুন্দরীর আবক্ষ মূর্তির ছবি বা প্রতিলিপি। মিশরের ফারাও সম্রাজ্ঞীদের মধ্যে, এমনকি তখনকার মিশরবাসীদের মধ্যেও তার রূপ ছিল কিংবদন্তির মতো। যীশুখ্রিস্টের জন্মেরও 1370 থেকে 1330 বছর আগ পর্যন্ত নেফারতিতির ইতিহাস খুঁজে পাওয়া গেছে। আর ঠিক এরপর থেকে মিশরের সব ঐতিহাসিক দলিল দস্তাবেজ থেকে তার নাম মুছে ফেলা হয়েছে। প্রত্নতাত্ত্বিক জিনিসপত্রে তার কোনো চিহ্ন রক্ষিত হয়নি, যেমন রক্ষিত হয়েছে অন্য ফারাও আর তাদের সম্রাজ্ঞীদের স্মৃতি। নেফারতিতি নামের অর্থ হলো সুন্দর আসছে। নেফারতিতি বিয়ে করেন ফারাও তৃতীয় আমেনহোটেপের সন্তান আখেনাতেনকে, যিনি পরবর্তী ফারাও হিসেবে রাজত্ব করেন চতুর্থ আমেনহোটেপ হিসেবে। তিনি ছিলেন মিশরের অষ্টাদশ রাজবংশের ফারাও। তার সঙ্গে একাত্ম হয়ে মিশর শাসন করেন নেফারতিতি। ধারণা করা হয় নেফারতিতি ও আখেরনাতেনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না, যা সাধারণত মিশরীয় ফারাওদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। নেফারতিতির জীবন সম্পর্কে খুব বেশি জানা যায়নি বলেই তিনি এত রহস্যের কারণ। তবে ধারণা করা হয় তিনি রাজবংশের একজন ছিলেন। তিনি ঠিক কোথায় জন্মেছিলেন এখনও সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। কারো কারো মতে তিনি আখমিম শহরে জন্মগ্রহণ করেছিলেন, আবার কেউ কেউ বলে থাকেন তিনি মিশরের বাইরে জন্মগ্রহণ করেছিলেন। বেশিরভাগের মত হলো নেফারতিতি ছিলেন আয়ের কন্যা। আয় ছিলেন ফারাওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা। জানা যায় তুতানখামুন হচ্ছে নেফারতিতির সৎ ছেলে, আর পৃথিবীর ইতিহাসে একমাত্র তার মমি মানে তুতানখামুনের মমি অবিকৃত অবস্থায় আবিষ্কৃত হয়। বহু ঈশ্বরের ধারা ভেঙে দেওয়া সেই সময়ে মিশরের সহজ কাজ ছিল না। শক্তিশালী পুরোহিতদের বিরোধিতা এবং জনগণের আপত্তির মুখেও
এই কর্মযজ্ঞ চালিয়ে গেছেন আখেনাতেন। কিন্তু তার একার পক্ষে তো সব করা সম্ভব হয়ে উঠছিল না। স্ত্রী নেফারতিতি তার সাথে কিছু নিয়ন্ত্রণ করতেন। যখন নতুন ধর্ম আনা হয় তাতে আমূল বদলে দেয় মিশরীয় জীবনধারা। প্রথমত আমেনহোটেপ তার নাম পরিবর্তন করে রাখেন আখেনাতেন। আখেনাতেনের মানে যতদূর জানা যায় আতেনের পুত্র, এবং আতেন হলো সূর্য দেবতা। এরপর আখেনাতেন হুকুম দেন কার্নাকের মন্দিরের সব জৌলুস সরিয়ে দিতে। সাম্রাজ্যের নানা প্রান্তে তার আদেশে আমুনরা এবং অন্যান্য দেবদেবীর মূর্তি সরিয়ে ফেলা শুরু হলো। থেকে গেল শুধু এক ঈশ্বর, আতেন বা সূর্য। আর সেই সঙ্গে বাড়তে থাকলো পুরোহিতদের ক্ষোভ। ভাগ্য সুপ্রসন্ন ছিল না আখেনাতেনের, খুব বেশি দিন বেঁচে থাকতে পারলেন না তিনি। সূর্য দেবতার শহরের কাজ শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয়। এরপরই ঘটে সেই অবিস্মরণীয় পরিবর্তন। মিশরের ফারাও হন নেফারতিতি। নেফারতিতির রাজত্বকালীন আতেন দেবতার আখেতাতেন শহরের কাজ আরও জোরসারে শুরু হয়। এর মধ্যেই নেফারতিতির মৃত্যু হয়। আখেনাতেন এবং নেফারতিতির কোনো ছেলে ছিল না, ছিল 6 মেয়ে। তাই নেফারতিতির মৃত্যুর পর পুরোহিতরা আখেনাতেনের জন্য রানীর 8 বছর বয়স্ক ছোট ছেলে তুতানখামেনকে মিশরের ফারাও নির্বাচন করেন। বালক তুতানখামেনকে সিংহাসনে বসিয়ে পুরোহিতরা সমগ্র মিশরকে আগের অবস্থায় নিয়ে যান। আখেতাতেন শহরের কাজ বন্ধ হয়ে যায়। আবার পুরোদমে উপাসনা শুরু হয় কার্নাকের মন্দিরে। সূর্য দেবতা আতেনের বিদায় হয় এবং আবার শুরু হয় দেবতা আমুনরা এবং অন্য সব দেবদেবীর উপাসনা। জন্ম বা বংশবৃত্তান্ত যাই থাক, নেফারতিতি যে সুন্দরী হিসেবে কিংবদন্তি ছিলেন তাতে কারো দ্বিমত পাওয়া যায়নি। ক্লিওপেট্রার সঙ্গে তার তুলনা চলে না, কারণ নেফারতিতি ছিলেন ক্লিওপেট্রার চেয়েও প্রায় 1500 বছর আগে রানী। ইতিহাস দুজনকে এক বিন্দুতে দাঁড় করালেও বারবার নেফারতিতির দিকেই পাল্লা ভারী হয়ে ওঠে। পুরাতত্ত্ববিদরা প্রাচীন মিশরের রানী নেফারতিতির সমাধি খোঁজ করছেন বহুদিন ধরে, কিন্তু কিছুতেই খোঁজ পাননি। নানান সময়ে এটির খোঁজ পাওয়ার দাবি উঠলেও অধিকাংশ সময় এই দাবি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। তবে যে কথাটি না বললেই নয় সেটি হলো, এখনো পর্যন্ত এই ক্ষমতাশালী নারীর মৃতদেহ বা সমাধি নিয়ে রহস্যই থেকে গেছে। দ্বিতীয় আমেনহোটেপের মন্দিরে, যাকে KV-35 বলা হয়, সেখানে 3টি মমি পাওয়া যায়, যার মধ্যে 2টি ছিল নারীর এবং একটি ছিল অল্প বয়সী কোনো ছেলের। বলা হয়ে থাকে এই মমিগুলোর মধ্যে একটি আখেনাতেনের মা তুতানখামেনের দাদি এবং আমেনহোটেপ তৃতীয় স্ত্রী রানী তিয়ার, আর একটি ছিল তারই ছেলের। ধারণা করা হয় তিনি আখেনাতেনের ছোট ভাই ছিলেন। তৃতীয় মমিটা ছিল খুবই আশ্চর্যজনক। ডক্টর ফ্লেচার বলে একজন গবেষক ধারণা করেন মমিটা ছিল রানী নেফারতিতির। ফ্লেচার প্রাচীন মিশরীয় নারীদের চুল নিয়ে গবেষণা করা শুরু করেন। প্রাচীন নারীরা বিভিন্ন পরচুলা এবং মুকুট পরিধান করতেন, যা তাদের বিভিন্ন সময় বিভিন্ন উৎসব বা আয়োজনে বিভিন্নভাবে উপস্থাপিত করত। এই পরচুলা এবং মুকুট নিয়ে গবেষণা করে নিজের মতবাদ দাঁড় করান ডক্টর ফ্লেচার। তিনি খেয়াল করে দেখেন এক ধরনের বিশেষ মুকুট পরলে মাথার একটা অংশের দাগ তৈরি হয়। আশ্চর্যজনকভাবে অচিহ্নিত মমির গায়ে এরকমই একটি দাগ রয়েছে। এই যুক্তিকে সামনে রেখে ডক্টর ফ্লেচার দাবি করলেন এই মমিটি নেফারতিতির, আর সেই অনুসারে KV-35ই আসলে নেফারতিতির সমাধিক্ষেত্র। তবে ফ্লেচারের এই দাবিকে এখনো মানা হয় না, কারণ এই মমিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পূর্ণ মমিটা ক্ষতবিক্ষত ছিল। কে বা কারা যেন এর মুখমণ্ডলে আঘাতের পর আঘাত করে তার এক পাশ ধসিয়ে দিয়েছে। তার বক্ষ জোড়া যেন কারা কেটে নিয়ে গেছিল, এবং সেই মমির শরীরে কোনো ব্যান্ডেজ ছিল না। প্রাচীন মিশরের বিশ্বাস অনুযায়ী যদি কোনো মমিকে নষ্ট বা তাতে ক্ষত তৈরি করা যায়, তাহলে পরবর্তী জীবনে দেবতারা তাকে চিনতে পারবেন না এবং সে দেবতাদের সামনে নিজের নাম বলতে পারবে না। এর ফলে সে মৃত্যুর পর জীবন ও মৃত্যুর জগতের মাঝে আটকা পড়ে যাবে। তার মানে যারা এই মৃতদেহটিকে মমি করেছে তারা প্রচণ্ড ঘেন্না ভরে কাজটি করেছে। তারা কখনোই চায়নি মৃত্যুর পরে জীবনে এই মানুষটি দেবতাদের অনুগ্রহ পাক।
আর নেফারতিতির মৃত্যুর পর তার চিহ্ন মুছে ফেলা সহ ঐতিহাসিক দলিল দস্তাবেজ থেকে গায়েব করে দেওয়া বিষয়টি প্রমাণিত। ফলে এই সময়ের লোকজন কোনো মতেই চাননি রানী নেফারতিতি পরবর্তী জীবনে স্বর্গে যান, এমনকি এটাও চায়নি যে তার মমি কেউ শনাক্ত করতে পারুক। এসব যুক্তি দিয়ে ডক্টর জোয়ান ফ্লেচার ক্ষতবিক্ষত মমিটিকে নেফারতিতির মমি প্রমাণের চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত ফ্লেচারের গবেষণা ভুল প্রমাণিত হয়। আদতে ওই মমিটি নেফারতিতির ছিল না। ফ্লেচারের ভুল পথে গবেষণার জন্য তাকে বর্তমানে মিশরে গবেষণার জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাহলে এই ক্ষতবিক্ষত বা ক্ষয়প্রাপ্ত মমিটি কার ছিল? ধারণা করা হয় রানী নেফারতিতি নিজের প্রধান রানীর ক্ষমতা রক্ষা করতে কোনো এক সময় তুতানখামেনের মা এবং তার স্বামী আখেনাতেনের বোন ও স্ত্রী দ্য ইয়াঙ্গার লেডিকে হত্যা করেন। গবেষকরা দেখেছেন সেই নারীর মৃত্যু হয় সে জীবিত থাকা অবস্থায়। তার বুকের বাম দিক দিয়ে ছুরির ঘায়ে দাগ থেকে তার প্রমাণ পাওয়া যায়, কিন্তু মামিফিকেশনের অনেক পরে তার মুখমণ্ডলের ওপর আঘাত করা হয়। পরবর্তীতে বক্ষ ছিন্ন করে ফেলা হয়। কারো কারো মতে সেই খুন নেফারতিতি সংগঠিত করেন অথবা কাউকে দিয়ে করিয়ে নেন, আর কোনোভাবে সেই লাশকে নিজের নামে চালিয়ে দেন। কারণ সেই মমির মৃত্যুর সময় রানী নেফারতিতির গায়েব হওয়ার সময়কাল এক ছিল। এ ধারণার সঙ্গে আরও বেশ কিছু ইজিপ্টোলিস্টের সমর্থনও পাওয়া গিয়েছে। কিছুদিন আগে বিশেষজ্ঞরা সম্রাট তুতানখামেনের সমাধির মধ্যেই তার গোপন কবরের কিছু ইঙ্গিত পেয়েছিলেন। সেই অনুসন্ধানের সূত্র ধরেই সেই সমাধির ভিতরের ফাঁপা জায়গার কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে এবং সেখানে সম্ভাব্য জৈব পদার্থ রয়েছে বলে জানিয়েছেন মিশরীয় অনুসন্ধানকারীরা। তবে বহু অনুসন্ধান চালানোর পরেও গবেষকদের শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে, কারণ সেখানে নেফারতিতির মমির কোনো অস্তিত্ব এখনো পাওয়া সম্ভব হয়নি। ইতিহাস থেকে যেভাবে মুছে ফেলা হয়েছিল নেফারতিতিকে, তেমনই যেন হাওয়ায় মিয়ে গেছে তার মৃতদেহ কিংবা সমাধি। মমি নিয়ে আজও রহস্যের কোনো শেষ নেই। যাই হোক, আজকের এই প্রস্তাবনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও এইরকম ইন্টারেস্টিং আপডেট পেতে অবশ্যই জানাতে চাইবো যে নিচে আসা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। ফিরছি আরও কিছু আকর্ষণীয় এপিসোড নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Taylor FM.